শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 6টা মতো। ঘুমের থেকে উঠেই মোটামুটি সংসারে কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর আজকে ঘুম ভেঙেছে বাজির পটকার আওয়াজে। আজকে মহালয়া। প্রথমেই তোমাদের সকলকে আমার মহালয়ার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের দিনটা তোমাদের সবার অনেক অনেক ভালো কাটুক। যাই হোক, কথা বলতে বলতে ওই দিক দিয়ে পর্দাটা তুলে নিলাম, রাতের বাসি বাসনগুলো বের করে দিয়েছি। এবার কিন্তু চলে এসেছি এইদিকে উঠানটা ঝাঁট দিতে। আর আজকে জানো তো সকাল সকাল উঠতে না পারার একটি কারণ, কাল রাতে অনেক রাতে ঘুমিয়েছি। কারণ ডোডোর পাপাদের কালকে ক্লাবে একটা পিকনিক ছিল, তোমার ফিস্টি যাকে বলা হয় পুজো উপলক্ষে মহালয় যেহেতু, সেই কারণে তো ও বাড়ি এসছে কাল রাতে অনেকটাই দেরিতে। তাতে করে কিন্তু আমাদের সকলেরই ঘুমটাও অনেকটাই দেরিতে হয়েছে শোয়া। সেই জন্য উঠতেও যেন আজ মন চাইছিল না সকালে। কিন্তু যেন বাড়িতে আবার কেউ নাই, শাশুড়ি মা শ্বশুর মশাই সকলেই চলে গেছেন বেড়াতে। আমার মামা শ্বশুরের বাড়িতে এই সময় কালী পুজো হয়, সেই কারণে জানো। যাই হোক, ওনারা যেহেতু বেড়াতে গেছেন সেহেতু আর কিছু করার নাই, কাজকর্ম আমাকে একাই সারতে হবে। ওই দিক দিয়ে ঝাঁটাটা ধুয়ে রেখে দিয়ে আসলাম। আর এই দিক দিয়ে কালকেকার রাতে সমস্ত বাসন ছিল, সেই সমস্ত বাসনগুলো ভালো করে ধোয়া মাজা করছি। আর এই যে হাঁড়িটিতে কালকে আমাদের রান্না হয়েছিল কাঠের উনানে আর কি ভাতটা, তার জন্য এই হাঁড়িটি বের করা হয়েছে। আজকে থেকে আবার দেখতে পাবে ছোট্ট হাঁড়ি। কেন বলো তো? বাড়িতে সবে মাত্র আমরা 3 জন রয়েছি, এতে করে কিন্তু আমাদের বড় হাঁড়িতে ভাত না করলেও হয়ে যাবে। এই ছোট হাঁড়িতে রান্না করলে আমাদের দিব্য চলে যাবে। তো এই দিক দিয়ে হাঁড়িটি ভালো করে মেজে নিলাম। আর হাঁড়িটি যেন তো অনেকটাই পুরনো হয়ে গেছে, এতে করে না পিছনের কালিগুলো তুলি না, মোটামুটি সামনের দিকটা কালিগুলো তুলে হাঁড়িটি মেজে রেডি করে নেই। আর জানো তো এই যে মহালয় চলে এলো, এবার হাতে গুনে আর কটা দিন, চোখ বন্ধ করলেই যেন দুর্গা এসে দুয়ারে কড়া নাড়বে, আমি চলে এসেছি তোরা দুয়ার খোল। সত্যি বলতে সেটাই জানো। কিন্তু দেখো আমাদের এখনো অবধি পুজো শপিং বলে কিছুই হয়নি। যাই হোক, সেই সমস্ত জিনিস নিয়ে মন খারাপ করি না, যেহেতু পুজো সকলের সমান তা কখনোই নয়। কখনো কখনো কারোর তো পুজোর সময় জামা প্যান্টই হয় না, তবুও আমাদের হয়, তবে শেষ বাজারে। যাই হোক, শেষ বাজারে হোক যখনই হোক, হয়তো বটে। আর এই দেখো এই দিক দিয়ে চলে এসেছি গামলা থেকে জলগুলো বালতিতে ভরে নিতে। গামলায় প্রচুর জল জমে রেখেছিলাম, কারণ কি বলতো, সকালে ঘুম থেকে উঠে কলটা এই দিক দিয়ে চালিয়ে আমি ওই দিক দিয়ে গেছিলাম তোমার অন্যান্য কাজগুলো সারতে, এতে করে এসে দেখি জলগুলো অনেকটাই জমে গেছে। জানো তো এই সমস্ত কাজগুলো আমার শাশুড়ি মা নয় শ্বশুরমশাই করতেন, এবার ওনারা নেই যেহেতু আমাকেই করতে হবে। এদিক দিয়ে ভাতটিও বসিয়ে নিলাম দুগ্গা দুগ্গা করে সকালকার। ডোডোর বাবার খেয়ে দিয়ে কাজে যাওয়ার তাড়া রয়েছে, তার জন্য আরও সকাল সকাল ভাতটা বসিয়ে দিতে হলো আমার। কি করব বলো, যখন যেরকম তখন সেরকম করতেই হবে। তো ডোডো আজকে অনেক বেলা অবধি ঘুমোচ্ছে জানো। এখন বাজে ওই ঘড়ির কাঁটায় তোমার সকাল 9টা 10, তো ও এখনো ঘুমোচ্ছে। ও ঘুমোচ্ছে বলে আমি ভাবলাম যে এইদিকে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিই, এতে করে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। দুপুরকার সবজিগুলো কাটা থাকলে রান্নার আর সেরকম ঝামেলা থাকবে না। বাড়িতেই সবজিগুলো এগুলো রাখা ছিল। আর বেগুনগুলো না প্রথমে ওপর দিয়ে টিপে দেখছি টাইট ভীষণ, ভাবলাম ভেতরে হয়তো পোকা থাকলেও থাকতে পারে। তারপরে দেখছি না, একটুও পোকা নেই, বেগুনগুলো খুব ভালো জানো। তাই বেগুনগুলো একটু কেটে রেখে দিলাম, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর এই যে এই থোরটি দেখছো, আমার এক প্রতিবেশী আমায় দিয়ে গেছে জানো থোর। তো আমাকে বলেছে থোরটা একটু রান্না করতে। তো ডোডোর পাপাকে জিজ্ঞাসা করলাম কিভাবে রান্না করব, ও বললো থোর বটি করো। তো থোর বটির জন্যই থোরগুলো এদিক দিয়ে কেটে নিচ্ছি। আর জানো তো টাটকা সবজির মানই আলাদা। টাটকা যেহেতু থোরটা ছিল, এত সুন্দর নরম ছিল কি বলবো, মানে আলু ভাজা যেরকম কাটি সেরকম করে কুচি কুচি করে কিন্তু থোরটা কুচি কুচি করে নিলাম। আর ডোডো যেহেতু ঘুমোচ্ছে সেহেতু এদিকে আমার নিশ্চিন্তভাবে একেবারে কাজকর্মগুলো করতে
করতে পারছি। এদিক দিয়ে মোটামুটি সংসারের সমস্ত কাজকর্ম এক হাতে সারছি, ওদিক দিয়ে এক একবার করে কিন্তু খেয়াল রাখছি ও এই উঠে পড়লো না তো, ও উঠে পড়লেই কান্না জুড়বে। যাই হোক, ওই দিক দিয়ে ভাতটি হয়ে গেল। এবার এই দিক দিয়ে তো আমার দেখলাম তেলটা বসিয়ে দিই কড়াইয়ে গরম হতে, আলু সিদ্ধ মাখবো। তাতে করে যেন তো শুকনো লঙ্কা দিয়েই আমরা খাই, তাই দুটো শুকনো লঙ্কাও কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর বাড়িতে অনেকগুলোই বেগুন ছিল, তাতে করে ভাবলাম কিছুটা বেগুন আলু দিয়ে তরকারি করি আর কিছুটা বেগুন একটু ভাজা মতো করব। সেই জন্যই কিন্তু ভাজতে চলে এসেছি। বেগুনগুলোও নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। লঙ্কাটা যেহেতু মাখা হলো সেহেতু কিন্তু কড়াই থেকে তেলও অনেকটাই তুলে নিলাম আলু সেদ্ধটা মাখবো বলে। এই দেখো, এবার বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। ওই 5 পিস মতো ভেজেছি। ডোডো সেরকমভাবে বেগুন ভাজা খেতে ভালোবাসে, দিই না জানো কেন বলো তো, ছোট বাচ্চা তো, ছোটদের বলে ছোট থেকে বেগুন দিলে নাকি অ্যালার্জি ধাত হয়ে যায়, তাতে করে দিই না। আবার অভ্যাস করানোও দরকার সমস্ত সবজি, তার জন্য ওর 1 পিস ভাজলাম আর আমাদের দুজনে 2 পিস করে ভাজলাম। এতে করে মোটামুটি সকালকার খাওয়াটা আমাদের হয়ে যাবে। এদিক দিয়ে ভাতের হাঁড়ির থেকে গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, যে ভাত চালটা একটুখানি নরম হোক, তারপরে ভাতটা ফ্যান গলিয়ে নেবো। যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ও জানো তো তোমার এই ভাত শক্ত শক্ত থাকলে খেতে চায় না, একটু নরম হয়ে গেলে ও তখন আবার ভালো তৃপ্তি করে খেতে চায়। তাই ওর কথাও ভেবে নিজেদের কথা ভেবে একটু মোটামুটি তোমার গলিয়েই করলাম, মানে খুব গলানোও নয়, মোটামুটি যেটুকু না থাকলে নয়। আর দেখবা চালটি একবার ফুটিয়ে যদি বন্ধ করে রেখে দাও, এতে করে ভাতটা এত সুন্দর হয়, মানে ভীষণ সফট হয় জানো। তো এই দেখো, এই দিক দিয়ে বেগুনগুলোকে আরেকবার করে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে করে বেগুন ভাজাটা ভালো করে হয়। আর জানো তো হলুদটা একটু বেশিই পড়ে গেছে, কেন হলো এরকমটা বুঝতে পারলাম না। তো এদিকে মোটামুটি রান্না বসিয়েছি। আর এই দেখো ডোডো ঘুমের থেকে উঠে পড়েছে, ব্রাশ করিয়ে খাইয়ে এদিকে সোজা বিছানাটা তুলে নিলাম। আর ঘর দুয়ার যদি গুছানো পরিপাটি থাকে না, দেখতে এত ভাল লাগে কি বলবো। এদিক দিয়ে সকালে রান্নাটা হলো বলে অনেকটা বেলা আছে, এখনো অবধি কারোর খাওয়া হয়নি। তাই ভাবলাম কাচাকুচির জন্য কিছুটা ভিজিয়ে রেখেছিলাম সার্ফ জলে, সেগুলোই একটু কেচে নিচ্ছিলাম। যেহেতু জানো তো এরপর থেকে পুজোর আর বেশি দিন নাই, সেই কারণে জানো তো কাচাকুচিগুলো খুব তোড়জোড় করেই আমি কেচে নিচ্ছি। তো এদিক দিয়ে আমার একটা নাইটি ছিল, কিছু বালিশের কাভার ছিল, আর তোমার ডোডোর পাপার ছিল 2-3টে মতো জামা। এগুলোই আজকে কাঁচা ধোয়া করার ছিল, তো এগুলোই কিন্তু কাঁচা ধোয়া করে নিলাম। যাই হোক, শুকিয়ে গেলে পরে বাঁচা যায় জানো। হ্যাঁ, এবার আছে তোমার পাশ বালিশের ওয়ারগুলো আর বিছানার চাদর, আর এই কটা যদি কাঁচা হয়ে যায় তাহলে সব কিছু কাঁচা আমার কমপ্লিট। এই দেখো, গল্প করতে করতে এদিক দিয়ে এক ফাঁকে এসে আবার রান্নাটিও বসিয়ে গেছিলাম। চারিদিকে সামলাতে হচ্ছে, কি বলবো, ছোট ছেলে, সংসার, কাজ কর্ম, আবার পুজোর তোড়জোড়, এই যে কি ঝামেলা কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। তো ওই দিক দিয়ে আমার যেহেতু হয়ে গেল তোমার ওই যে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি, সেহেতু দেরি না করে এদিক দিয়ে সোজা বসিয়ে দিয়েছি তোমার থোরবটি করতে। থোরবটি বলতে মুসুর ডাল দিয়েই করেছি। ওই মুসুর ডাল আর থোরটা একবারে একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপরে সিদ্ধ হয়ে গেল দুটোই একসাথে। কড়াইয়ের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তোমার একটা তেজপাতা দিয়েছিলাম, ভালো করে নেড়ে চেড়ে এই যে থোরবটি সেদ্ধ করা যেটা ছিল সেটি দিয়ে দিলাম। তারপর কিছুটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর জানো তো এই যে মাটির ঘরটা আমার কাছে আলাদাই একটা শান্তি। এই মাটির ঘরটাকে সব সময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে আমার ভীষণ পছন্দ হয়। সেই কারণে জানো তো এই মাটির ঘরটাকে যখনই সময় পাই একটু পরিষ্কার করে নিই, যখন আর কি সুযোগ পাই সেরকমভাবে। আমার শাশুড়ি মারা নেই সেহেতু জানো তো এই ঘরটা পরিষ্কার করার মতো কেউ নাই, কিন্তু আমরা ব্যবহার করি, ডোডোকে বসাই, খেলে, পুজো দিই, এটা ওটা করি, তখন কিন্তু এই ঘরটিতে আমাদের লাগে। সেই জন্য ঘরটি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো এই মাটির ঘরটা যে কি শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমার যখন তোমার শীতকাল থাকে সেই সময় একটা বেশ ওয়েদারটা আলাদা, যখন তোমার বর্ষাকাল থাকে একরকম ওয়েদার, আবার তোমার যখন তোমার
থাকে শীত গ্রীষ্মকাল তখন আলাদা। বিশেষ করে গ্রীষ্মকালে খুব শান্তিপ্রিয় ঘর, জানো এই ঘরটি এত ভালো কি বলবো তোমাদেরকে। আমি কোনো দিন মাটির ঘরে কখনোই থাকিনি, কিন্তু আমার ভাগ্যবশত আমার বিবাহ সূত্রে শ্বশুরবাড়িতে একটিমাত্র মাটির ঘর পেয়েছি। তাও যে কি শান্তি কি বলবো। কিন্তু আমি যখন এসেছি তখন একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। মাটির ঘরটি হয়তো আর কিছুদিন থাকবে, তারপরে ভেঙে ফেলা হবে। যাই হোক, যেমনই হোক, এটিই আমার কাছে আলাদাই একটা শান্তির কারণ। ঘরটি ভেঙে চুরে গেলেও কিন্তু ভীষণ শান্তি লাগে যখন ঘরটি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। দেখো এখন দেখতে কত সুন্দর লাগছে না। বিছানার চাদরগুলোকে টান টান করে মেলে দিলাম, তারপরে বিছানাটা ভালো করে তোমার বেঁধে নিলাম। তো এই দিক দিয়ে কিছু তোমার জামা কাপড় ছিল, সেগুলোই কিন্তু তুলে নিতে চলে আসলাম। আর এই দেখো আমাদের ঘরের সামনে আর কি এইদিকে একটা দড়ি খাটানো হয়েছে, শ্বশুরমশাই খাটিয়ে দিয়েছে। এখন তো শীতকাল চলে আসছে, তো শীতকালে জানো তো এই দড়িটি খুব কাজে লাগবে। কেন বলো তো, শীতকালের সময় না সূর্যটা ঘুরে যায় আর রোদটি পুরো এইদিকে পড়ে একটু বেলা হওয়ার পর, সেই জন্যই কিন্তু এইদিকে দেওয়া হয়েছে দড়িটি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই বেলা 4:30। আজকে এখনও খাওয়া হয়নি। ডোডোর পাপা নিজের মতো নিজের কাজে মত্ত রয়েছে, ওকে আর ডিস্টার্ব করলাম না। ডোডোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আমি এগুলো সমস্তটাই গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিচ্ছি। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা না হয় এই পর্যন্তই রইল। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারে একটি নতুন সদস্য হয়ে যাও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। এই দেখো ভাত বেড়ে কখন থেকে বসে বলছি, কর্তামশাইয়ের যে টিক্কিটিরও খোঁজ নেই। তো ও বললো পুজোটি দিয়েই সোজা চলে আসবে খেতে, তাই আর কি বসেই থাকি।